স্যার আচ্ছা আজকে আমরা যেটা শুরু করবো এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমরা সোফার ক্যাপিটাল স্ট্রাকচার করছি, ক্যাপিটাল বাজেটিং করছি। সো ওয়ার্কিং ক্যাপিটাল শুরু করার আগে আমি আবার সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, হোয়াট ইজ ক্যাপিটাল? এই নিয়ে কোয়েশ্চেন প্রভাব জিজ্ঞেস করবো 3 স্লাইড, ঠিক না? দেখেন ফার্স্টেরটাও ক্যাপিটাল আছে, ক্যাপিটাল স্ট্রাকচার, পরেরটাও আছে ক্যাপিটাল, ক্যাপিটাল বাজেটিং, এটাতেও ক্যাপিটাল আছে। মানে ফাইন্যান্স আপনারা ক্যাপিটাল থেকে রেখে দিচ্ছে এবং এই ক্যাপিটালটাকে ঘুরার কাছে এই সেম ক্যাপিটালটাকে বিভিন্ন মডেল ইউজ করে। ক্যাপিটালটাকে ইউটিলাইজ করে, ক্যাপিটালটাকে তো ইউটিলাইজ করে এই ওয়ার্কিং ক্যাপিটাল, না মানে বলতে তো হ্যাঁ ক্যাপিটালটাকে ইউটিলাইজ করে, এক্স্যাক্টলি অনেক ইউজ। আচ্ছা সো ক্যাপিটাল স্ট্রাকচারে এটা কি লং টার্ম ছিল না শর্ট টার্ম ছিল? স্ট্রাকচারে হ্যাঁ ক্যাপিটাল স্ট্রাকচার যে আমরা করছিলাম ডেট ইকুইটি, এটা কি লং টার্ম না শর্ট টার্ম? হ্যাঁ ওই নো শর্ট টার্ম বলছি, লং টার্ম, ঠিক আছে? মানে কি আমরা কারো কাছ থেকে লোন দিব, কাউকে ইকুইটি দিব, এটা কি 1 বছরের জন্য করবো? কোম্পানির মালিকানাকে কেউ 1 বছরের জন্য কিনছে না, একটা বড় ভিউ নিয়ে, অর্থাৎ মনে করেন যে একটা ওয়াইড, যে আমি অনেক দিন এই কোম্পানির মালিক থাকবো, ওইটা থেকে, ঠিক না? সো ক্যাপিটাল স্ট্রাকচার ডিলস উইথ দ্য লং টার্ম লায়াবিলিটিস, whereas working capital deals with the short term liabilities. মানে শর্ট টার্ম লায়াবিলিটিস গুলোকে কিভাবে মিটিগেট করা যায়, ইউজ করা যায় ফান্ড বানানো, ঠিক আছে? সেটা দেখেন আমরা হচ্ছে এই ইয়াতে যদি যাই, দেখো আমি করি চ্যাপ্টার 4 এর একটা জিনিস দেখেন, দেখেন এইটায় আমি আপনাদেরকে বলাইছিলাম যে লেটস ওয়াচ ভিজুয়ালি। এখানে আমার ক্যাপিটাল স্ট্রাকচার ছিল কোনটা, যে এই সাইডটা, ঠিক না? মনে আছে যে লং টার্ম লায়াবিলিটিস, মানে ফার্স্ট অফ অল ক্যাপিটাল ফাইন্যান্সিং ডিসিশন, মানে ইনভেস্টমেন্ট ডিসিশন থেকে আসে ফাইন্যান্সিং ডিসিশন। ফাইন্যান্সিং ডিসিশন ডিলস উইথ দ্য লায়াবিলিটিস এন্ড ইকুইটি সাইড, এই সাইডটাকে ডিল করে। এর মধ্যে যেগুলো লং টার্ম এন্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি, সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিল। আর এই উপরে যে কারেন্ট লায়াবিলিটিস যে পার্টটা আছে, এটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। বুঝছেন? ব্যালেন্স শিটে আপনাদেরকে দেখাই ক্লিয়ার? আচ্ছা সো ওয়ার্কিং ক্যাপিটাল কি? কাজ করার ক্যাপিটাল, যে ক্যাপিটাল দিয়ে ওয়ার্ক হয় সেই ক্যাপিটাল ওয়ার্ক, ওটাকে কি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলবো? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে একটা নাম দিছে, যে বেসিক্যালি আমরা কি করি যে এই ক্যাপিটালটাকে ইনস্ট্যান্টলি আমরা ঘুরাইতে পারি, অপারেট করতে পারি। এটা দিয়ে আপনি মনে করেন যে অপারেশন, যেমন মনে করেন আপনি হচ্ছে একটা, সাপোজ আমি মাঝে একটা চিন্তা করছিলাম যে ফুডকার্টের ব্যবসা, ঠিক আছে? এখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দোস্ত আমি একটা তোদের সাথে অ্যাড হইতে চাই, কত টাকা দিতে? তো আমাকে এসে বলতো দোস্ত তুই 20,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল দিস। এটা মানে এটা ট্রু, বাট আমি আসলে ব্যবসাটা হয় নাই, কারণ আমার 1,500 টাকা লস, 18,500 টাকা ব্যাক করছি। তো যাই হোক পরে আমাকে দিয়ে দিছিল। এই যে ও যে আমার কাছ থেকে ক্যাপিটালটা নিল, এই ক্যাপিটালটা কিন্তু ব্যবসার জন্য নেয়। ও কি করছে জানেন? ওই টাকাটা দিয়ে ইনস্ট্যান্টলি সে ওই ভ্যানটা কাটছে, ভ্যানটাকে ঠিকঠাক করছে, যা যা লাগবে কিছু ব্লেন্ডার কিনছে। তার মানে আমি 20,000 টাকা দেওয়ার সাথে সাথে ওটা অ্যাসেটে কনভার্টেড হয়ে গেছে বা ইউজ হয়ে গেছে। সেটাকে ও মানে ক্যাপিটালটাকে দিয়ে কি আমরা একটা কাজ করলাম, মানে ক্যাপিটালটাকে কাজে লাগাইলাম ইনস্ট্যান্টলি, এই মুহূর্তে শর্ট টার্মে। কারণ আমার তো মনে করেন যে ভ্যানটা আমি আর 3 মাস পরে বিক্রিও করে দিতে হবে, ঠিক না? সেটা খুব শর্ট টার্মের না, সেই জন্য যে কোনো শর্ট টার্ম ফান্ডকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। এই শর্ট টার্মটাকে আমরা কীভাবে ম্যানেজ করবো, দ্যাট ইজ কল্ড ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বা WCM সংক্ষেপে, ঠিক আছে? দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য প্রসেস অফ ম্যানেজিং এ কোম্পানিজ শর্ট টার্ম অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস to ensure it maintains sufficient liquidity. Liquidity মানে কি? টাকার কথা চলে আসে, তারল্য, টাকা তারল্য মানে কি? টাকা। মনে করেন যে আপনি একটু একটু চুপ থাকেন পিছিয়ে, যেমন মনে করেন আপনি একটা গাড়ির বদলে ফ্ল্যাট নিতে হবে, টাকার বদলে ফ্ল্যাট নেওয়া পসিবল? মনে করেন আপনি আমার কাছে আসলেন, এসে বললেন স্যার আমার একটা গাড়ি আছে, আপনার ফ্ল্যাটটা দিয়ে, ফ্ল্যাটের দাম মনে করেন
20 লাখ টাকা দিব, কিন্তু আপনি যদি আমার কাছে 1 কোটি টাকা নিয়ে আসেন বা আপনি যদি 20 লাখ টাকা দিয়েও ফ্ল্যাটটা নিয়ে বলেন যে স্যার আমি আস্তে আস্তে আপনাকে দিয়ে দিব, আমি কিন্তু দিব, বাট গাড়ি কিন্তু দিব। সো গাড়ি দিয়ে ফ্ল্যাট এই ট্রানজ্যাকশনটা কিন্তু পসিবল না, বাট একসময় পসিবল ছিল বহুত আগে প্রাচীনকালে বার্টার সিস্টেম। নাম শুনছেন কেউ? বার্টার সিস্টেম, গরুর বদলে ফসল এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ। সো বার্টার সিস্টেম, আমি মাঝে চিন্তা করতেছিলাম যে বার্টার সিস্টেমকে আবার রিভাইভ করা যায় কিনা। করা যেতে পারে, মানে ইকোনমিক্যাল কিছু প্যারামিটার আছে, বলা যেতে পারে, এটা নিয়ে চিন্তা করতেছিলাম মাঝে। যাই হোক, সো ওটাকে বলে বার্টার সিস্টেম। হ্যাঁ, বাট আপনি যখন টাকা নিয়ে যাবেন আপনাকে কিন্তু সাথে সাথে সবাই দিয়ে দেবে, ঠিক না? বাংলাদেশ ব্যাংকের নোটের নিচে কি লেখা থাকে? চাহিদা মাত্র দিতে পারবেন নাকি? তার মানে এটা মনে করেন যে এত ইজিলি আপনি ট্রেড করতে পারবেন, এটার মতো করে পৃথিবীর কোনো কিছু ট্রেড করা পসিবল না। এর জন্য এটাকে বলে লিকুইড। লিকুইড আছে টাকা যখন আপনার কাছে থাকবে মানে লিকুইড। লিকুইড মানে কি? মনে করেন এক ঢোক মারলেন সব লিকুইড, ঠিক না? কেক কি ঢোক মারে খেতে পারবো? কেক খাওয়ার জন্য আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে? অনেক ফুল চাবাই তারপরে গিলতে পানি দেন, খাস করে আপনার পেটে টাকা ইজ লাইক টাকা দিয়ে ক্যান চেঞ্জ এনিথিং। দ্যাটস ওয়াই মানি ইজ সেড টু বি এ লিকুইড অ্যাসেট। লিকুইডিটি অর্থাৎ আপনি যখন একটা অ্যাসেটকে ঠাস করে টাকা বানায় ফেলতে পারবেন, দ্যাট ইজ লিকুইড অ্যাসেট, মানে লিকুইডিটি, সেটাকে বলে লিকুইডিটি। সো এরকম বুঝছো যে টু মেইনটেন সাফিসিয়েন্ট লিকুইডিটি, মানে আমার তো পয়সা লাগবে, ঠিক না? মনে করেন আমি একটা লেবার ভাড়া করবো, ওদেরকে আমি বলবো ভাই তোমার আমি আজকে 2টা বার্গার দিচ্ছি, তুমি কাজ করো, জীবনে 2 বেলা ভাত দিচ্ছি, হবে? টাকা লাগবে, সেই জন্য লিকুইডিটি কথা বলছে। যে কোনো আপনি যদি শর্ট টার্ম কাজ করতে চান, ইউনিট ফান্ড ফর শর্ট টার্ম এবং ওয়ার্কিং ক্যাপিটাল, এটা নিয়ে মানে এটাই ম্যানেজ করে। বা মনে করেন আজকে আপনি 2টা 3টা ল্যাপটপ কিনছেন কোনো জায়গা থেকে, ইউনিট টু পে দেম ব্যাক, অ্যাকাউন্টস পেয়েবল। সেই অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আপনার, মনে করেন আপনি যদি বলেন ভাই 5 বছর পরে আপনার ল্যাপটপের টাকা দিব, ও মানবে? এগুলো মানবে না। একটা বিপদে পড়ছিলাম, ল্যাপটপ একদম পরে কেন দিব মনে করেন। আচ্ছা, সো মনে করেন ভেন্ডরকে আপনি চুক্তি করতে পারবেন যে 5 বছর পরে দিব, হবে না? ও মনে করেন 2 মাস পরে না দিলেও আপনারা মনে করেন শুরু করবে, স্যার টাকাটা দিবেন না স্যার, স্যার আপনার বাকিটা তো অনেক দিন হয়ে যাচ্ছে, স্যার একটু টাকাটা দেন স্যার, বাসায় বউ বাচ্চা খেতে পারতেছে টাকাটা দেন। দিস ইজ হাউ ইট হ্যাপেন্স, ঠিক না? ইন রিয়েলিটি। সো এখন জিনিসটা হচ্ছে কি যে এই যে আপনি মনে করেন এটা হচ্ছে আপনার জন্য শর্ট টার্ম, ঠিক না? আপনার জন্য পেয়েবল, টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক না? সো দ্যাটস ওয়াই দিস অ্যাকাউন্ট পেয়েবল ইজ এ ওয়ার্কিং ক্যাপিটাল। মানে আপনি যে কোনো পয়সা দিয়ে যখন শর্ট টার্ম অব্লিগেশনগুলো মিট করতেছেন, আপনার এটা ওয়ার্কিং ক্যাপিটাল। আর কোনো ডাউট আছে কারো ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এটা হচ্ছে একবারে জেনারেল ফর্মুলা, তো পরীক্ষাটা আসবে না। এটা হচ্ছে বুঝান, বেসিক যদি না জানেন তাহলে কি ইন্টারমিডিয়েট পারবেন? পারবেন। এসএসসি না পাস করে এইচএসসি দিতে পারবেন না? এসএসসি তো পাস করবেন। আচ্ছা দেখেন, ইম্পর্টেন্স কি এনশিওর স্মুথ অপারেশন। আপনি যত ভালো ম্যানেজ করতে পারবেন, ভেন্ডর তত আপনার উপর চিল্লাবে, ঠিক আছে? আমার বলবো স্যার আপনি অনেক ভালো স্যার, পরের ল্যাপটপে আপনাকে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর যদি না দিতে পারেন, দেখবে যে আপনার অফিসের সামনে এসে ধর্মঘট শুরু করে দিচ্ছে, আজকে টাকা না নিয়ে ছাড়া যাবে না, ঠিক আছে? অ্যাভয়েডস ক্যাশ ফ্লো প্রবলেম। ক্যাশ ফ্লো মানে কি? আমরা ক্যাপিটাল বাজেটিংয়ে দেখছি না যে ভবিষ্যতে আসতেছে টাকা ইনকামিং, বাট আপনি যদি এখনই কোনো জায়গা থেকে টাকা নিয়ে ফেলেন এবং ওয়ার্কিং ক্যাপিটালটাকে ম্যানেজ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে টাকার জন্য অপেক্ষা করা লাগবে। সেই জন্য অ্যাভয়েড ক্যাশ ফ্লো প্রবলেম। ফাইন্যান্সিং কস্টকে মিনিমাইজ করুন, ঠিক আছে? কীভাবে? মনে করেন আপনি লোন নিতে যাবেন, দালাল লাগবে, ঠিক আছে? সাপোজ দালাল দরকার, না হলে স্পিড মানি দেওয়া লাগবে, অনেক ধরনের অনেক সমস্যা আছে, সেগুলো কিন্তু ফাইন্যান্সিং কস্ট। অর্থাৎ এই ফান্ড জেনারেট করার জন্য ইউ নিড টু স্পেন্ড সামথিং, ঠিক আছে? সো আপনি যদি ওয়ার্কিং ক্যাপিটাল ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারেন, তার মানে আপনি ফাইন্যান্সিং কস্ট মিনিমাইজ করতেছেন। আপনি দালালরা বলবেন যে আপনি আসছেন, আল্লাহ হাফেজ, আমার টাকা আছে, আমার দরকার নেই, ঠিক আছে? দিস ইজ হাউ ইউ ক্যান মিনিমাইজ দ্য ফাইন্যান্সিং কস্ট, ঠিক আছে? তো দিস ইজ দ্য ইম্পর্টেন্স। দেখেন একটা এক্সাম্পল,
কিভাবে বের করছি? যে এবিসি কর্পোরেশন হ্যাজ দ্য ফলোইং ব্যালেন্সেস, কারেন্ট অ্যাসেট দেখেন কত, 20,000, রাইট? 2 লাখ কাজ করে। আচ্ছা, $200,000 বা 2 লাখ, এটাকে ইংলিশে আপনারা কেমন উচ্চারণ করবেন? তখন এটাকে বলে 200,000, ঠিক আছে? এইভাবে ইউ ক্যান প্র্যাকটিস। আর হচ্ছে ক্যাশ হচ্ছে $50,000, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে $100,000 বা $1,00,000, ইনভেন্টরি হচ্ছে $50,000, ঠিক আছে? কারেন্ট লায়াবিলিটি দেখেন 1,20,000, এই যে দেখছেন অ্যাকাউন্টস পেয়েবলের কথা আসছে। পেয়েবল মানে কি জানেন? বাকি হ্যাঁ পেয়েবল বলেন বলুন। বাকি, হ্যাঁ বাকি মানে বাকি বলতে কি, যেটা আপনি অলরেডি আরেকটি অ্যাকাউন্টিং এর ভাষায় যদি বলেন, সার্ভিস নিয়ে নিছেন, বিক্রি হয়ে গেছে, টাকা আপনি কিনে ফেলছেন, টাকা এখনো দেন, ঠিক আছে? আবার সার্ভিস দিয়ে দিচ্ছেন, বিক্রি করে ফেলছেন, টাকা এখনো পান না, এটাকে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে? পেয়েবল মানে যেটা ভবিষ্যতে পে করতে হবে, ইটস অব্লিগেশন ফর, ঠিক আছে? সো ওয়ার্কিং ক্যাপিটাল এই অব্লিগেশনস গুলো দূর করে। এর জন্য ওই যে আপনাকে দেখালাম না, ব্যালেন্স শিটের একবারে উপরের পার্ট দেখবেন ওখানে লেখা আছে অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল, অনেক কিছু লেখা আছে, হ্যাঁ? সো এইটাই হচ্ছে এর জন্য ওই উপরের পার্টটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, নিচের যা আছে সব হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে? ওকে, দেখেন এই ম্যাপটা কিরকম? ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, ঠিক না? সো ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট এগুলো যেগুলো এইগুলো তো আলটিমেটলি আমি এখানে দিছি এই কারণে বোঝানোর জন্য যে দিস আর কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, শর্ট টার্ম ডেট, এগুলো হচ্ছে আপনার জন্য কারেন্ট লায়াবিলিটিস, অব্লিগেশন। আর কারেন্ট অ্যাসেটটা কি? যে ক্যাশ, আপনার টাকা আছে, যা ইনভেন্টরিতে যা আছে, বা রিসিভেবল যেটা আপনি ভবিষ্যতে পাবেন, হ্যাঁ? সো আপনার যে অব্লিগেশনস গুলো আছে, অব্লিগেশনস গুলো মিট করার জন্য তো আপনার পয়সা দরকার, অ্যাসেট দরকার, ঠিক না? সে অ্যাসেট থেকে যদি আপনি আপনার দেনা পাওনা মাইনাস করে দেন, তাহলে বাকি যেটা থাকে ওইটাই তো আপনার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক না? ওইটা দিয়েই তো আপনি ফার্দার কাজ করতে পারবেন, মনে করেন লোক হায়ার করতে পারবেন, বা মনে করেন নতুন বিল্ডিং হবে না, আচ্ছা না $80,000, ঠিক আছে? নতুন বিল্ডিং বানাইতে চান, লেবার দরকার, ঠিক আছে? এটা আপনি কাজ করে দিতে পারবেন এই ক্যাপিটাল, ঠিক না? সো দিস ইজ হোয়াট দ্য থিং। এইভাবে মনে রাখবেন যে ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ওয়ে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি করলেই ওয়ার্কিং ক্যাপিটাল বের হবে, ঠিক আছে? আরো কোনো ডাউট? স্ট্র্যাটেজিস ফর ইফেক্টিভ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল অপটিমাইজ করবে, তার মানে আপনি যত ভালো মতন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করতে পারবেন। যেমন মনে করেন যে আপনি ফরসে এটা আছে ওয়ার্কিং ক্যাপিটাল আপনার পাবেন, এক্সাম্পল দিন, সেটা হচ্ছে যে সাপোজ মনে করেন আপনি একজনের কাছে 5,000 টাকা বা 5,000 টাকা একটা প্রোডাক্ট সেল করছেন, বলছে আমি দিব না দোস্ত। এখন যদি আপনি বলে দেন যে দোস্ত তুই যদি আমাকে কোন মনে করেন সেগুলো 10 দিন পরে, মানে আপনি যদি বলেন যে আচ্ছা আমাকে যদি 3 দিনের মধ্যে দিস তাহলে আমি তোকে 1,000 টাকা ডিসকাউন্ট দিব, তুই তাহলে এটা পাবি হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে? আমি বলে দিলাম, তখন কি করবে? ওই 3 দিনের মধ্যে আমাকে টাকা দেওয়ার চেষ্টা করবে না ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য, হ্যাঁ নাকি? আবার মনে করেন যে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট দেখেন, কোনো একটা কিছু কিনবেন, এটা আমার ক্ষেত্রে আমি অনেক জায়গায় মানে অনলাইন থেকে কিছু কিনলে আমি 100 জায়গায় ওটাকে সার্ভে দেখি কোথায় কম দামে পাওয়া যায়, ঠিক আছে? সো সার্ভে করে আমি যখন দেখি যে সব একটা জায়গায় ডিসকাউন্ট আছে, সো ওই ডিসকাউন্টে আমি অ্যাভেল করার চেষ্টা করি না, টু সাম এক্সটেন্ট। আবার আমি ইয়াও দেখি, আপনার মনে করেন যে কি বলো এটাকে, ব্র্যান্ড দেখি। যেমন এই জিনিসটা আমি সেদিন কিনছি, যে কাবাবটা, এটা অনেক জায়গায় আমি 1,500 টাকায় পেয়েছি, কিন্তু আমি এটা অ্যাপেল গ্যাজেটস থেকে কিনছি। কেন? কারণ ওটা ভরসা বেশি, আমাকে খারাপ জিনিস দিবে না, ঠিক আছে? সেটা একটা ম্যাটার। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে সামটাইমস উই অফার ডিসকাউন্টস, ঠিক আছে? আমরা ডিসকাউন্ট অফার যাতে করে আর্লি পেমেন্ট সেটেল আগেই আমাকে দিয়ে, ঠিক আছে? সেইটা মনে করেন যে অপটিমাইজ, মানে এটা কি কেমন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করে। ওয়ার্কিং ক্যাপিটালের একটা ম্যাথ আপনারা পাবেন, টার্মস অফ সেলস একটা ম্যাথ আছে, আমরা করবো। তো ওখানে দেখা যায় যে এগুলো কীভাবে বের করতে হয়। তো বেসিক্যালি মনে করেন যে আপনি যদি ইফেক্টিভ ওয়েতে WC
অর্থাৎ আপনার 10 দিন পরে 5,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি এখন 4,000 টাকা 3 দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন। 10 দিন পরেও তো নাও দিতে পারতো, আপনারা আবার বলে তো বন্ধু আর কয়টা দিন একটু ওয়েট করুন, দিয়ে দিন এরকমই তো হয়। সো অপটিমাইজ করে অ্যাকাউন্ট রিসিভেবল, দেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজি হয়, ঠিক আছে। এগুলো আপনারা দেখলেই পারেন, খুব একটা ডিসকাস করার কিছু নেই। ম্যানেজ অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক তেমনভাবে আপনি দেওয়ার ক্ষেত্রে কাউকে একটু যদি বেশি দেন ম্যানেজ করে, তাহলেও আপনাকে মনে করেন যে ওকে ইটস ফাইন, হ্যাঁ, মনে করেন যে তার আর কোনো প্রবলেম নেই, আপনাকে বেশি প্রোডাক্টস গুডস ডেলিভার করবে, যে আগে যদি দিয়ে দেন। মনে করেন আপনি 5,000 টাকায় ফোর্সে 10টা কিনতেন, আপনি তাকে বললেন যে আমি আপনাকে কি বলে 15 দিন পরে, হ্যাঁ, তখন সে আবার আপনাকে উল্টা বলবে যে স্যার আপনি যদি আমাকে 5 দিনের মধ্যে দেন তাহলে এই 5,000 টাকা আপনি 12টা নিয়ে নিতে পারেন, মনে করেন 12টা চকলেট, ঠিক আছে, ফর এক্সাম্পল। সো দেখেন এটা কি করলাম, আমি আগে দিয়ে বেশি প্রোডাক্ট নিলাম, ঠিক না? সেই তারপরে ক্যাশ ফ্লো ফোরকাস্টিংটাও ইজি হয়ে যায় আপনার প্রজেকশনের ক্ষেত্রে, যে আমার অলরেডি একটা ক্যাপিটাল আছে, সো ক্যাশ ফ্লো কেমন আসবে সেটা। সো এখানে হচ্ছে কিছু স্ট্র্যাটেজিজ আছে যে কীভাবে, 4টা স্ট্র্যাটেজি। সো যারা থিওরি পক্ষে তারা এগুলো একটু করে। আচ্ছা, তারপর আমার আসে হচ্ছে কম্পোনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। প্রথমটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, ওই যে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। সো কম্পোনেন্ট তো কারেন্ট অ্যাসেট লায়াবিলিটির মধ্যেই থাকে। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে একটা হচ্ছে ক্যাশ, টাকা, এটা তো ডিরেক্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কেমন না ক্যাশ কেবল, কারণ ক্যাশ হচ্ছে খুবই লিকুইড, খাস করে মানে মনে করেন টাকা নিয়ে যাওয়া মাত্রই টাকা শেষ। যেমন মনে করেন এখন আপনি 1,000 টাকা নিয়ে বের হইলে কয়দিন টিকতে পারেন? 2 দিন, হ্যাঁ, আগে আরেকটু ঠিক আছে তো 7 দিন ঠিক আছে, এখন 2 দিনের বেশি। মনে করেন আপনার 80,000 টাকা শেষ। এর জন্য ক্যাশ হচ্ছে একবারে কারেন্ট অ্যাসেট। এর জন্য আপনি দেখবেন যে কোনো কোম্পানি কিন্তু ক্যাশ করে রাখে না, কোম্পানি বিভিন্ন বন্ড স্টকস মানে টাকা অন্য কিছুতে রেখে দেয়। যেমন আমি আমার টাকা সিকিউরিটিতে রেখে দিই এফডিএম নাহলে ডিপিএস, ঠিক আছে, কারণ আমি জানি আমার অ্যাকাউন্টে যদি আমি টাকা ওপেন রেখে দিই তাহলে ওইটা আমার ইচ্ছা হবে অন্য জায়গায় ইউজ করতে, আমি খরচ করে পাবো। কিন্তু আমি যখন এফডিআর করে রাখছি ফোর্সে, আমার একটা অ্যামাউন্ট এফডিআর করা আছে, হ্যাঁ, তাই আমার মনে করেন যে মাথায় খালি ওইটাই ঘুরে, আরে ওইটা এফডিআর, ওটা ভাঙতে গেলে তো ভাঙা মানে আবার একটা ঝামেলা, অ্যাপ্লিকেশন করো, ব্যাংকে দৌড়াও, দরকার থাকুক, আমি আমার যে রিমেইনিং অ্যামাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টে ওটা দিয়েছি। জিনিসটা এরকম হয় না? সো এর জন্য যে কোনো কোম্পানি করে কি জিনিসগুলোকে কনভার্ট করে রাখে, ক্যাশে রাখে। এর জন্য ক্যাশটা কিন্তু আমাদের জন্য একটা কারেন্ট আছে, কারেন্ট মানে এখনই কারেন্ট দিয়ে আছে, শেষ হয়েছে, ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল সেম, আপনার কাছে টাকা আসবে ভবিষ্যতে, এটা একটা কারেন্ট অ্যাসেটের কিনে আসছে। গার্লস জোক, আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবলটা কি, যে ভবিষ্যতে টাকা আপনার কাছে আসবে, সো দিস ইজ অলসো আ কারেন্ট অ্যাসেট। দেন ইনভেন্টরি, হোয়াট ইজ ইনভেন্টরি? উইচার খেলছেন তো গেম? গেম খেলেন না কি? উইচার 3, উইচার বিভিন্ন গেমে দেখবেন লেখা থাকে ইনভেন্টরি। ওরা যদি ওপেন করেন তাহলে দেখবেন যে ওর করাত, তারপরে তলোয়ার, তারপরে মেডিসিন, বুকস আছে, ঠিক না? অ্যাসাসিনস ক্রিড খেলছেন কেউ? গেমিং নিয়ে কি হয় এটা ক্লাস শেষে বলতেছি, যে বললেন যে আচ্ছা আচ্ছা একটু পরে আসতেছি। গেমিং নিয়ে মনে করাই দেন, আরেকটা কি নিয়ে মনে করাইতে বলছিলাম, ব্যবসা, ঠিক আছে, এটা লাস্টে অ্যাড্রেস করতেছি। আচ্ছা, ইনভেন্টরি হচ্ছে বেসিক্যালি একটা গুদাম, যেখানে অনেক কিছু আছে, স্টক। এই রনিক হয়েছিল না ক্লাসে মনোযোগ, ঠিক আছে, একটু মনোযোগ। সেটা হচ্ছে যে মনে করেন যে আপনার স্টকের মধ্যে যেমন অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজন কি করে, অ্যামাজন তাকে প্রোডাক্ট রেখে আপনি অর্ডার করবেন, অ্যামাজন আপনাকে দিয়ে যাবে। দারাজ সেম থিং করে। আর একটা কোম্পানি ছিল একসময় ইভ্যালি, ঠিক আছে, ইভ্যালির বিজনেস মডেলটা আরো এক্সোটিক, অন্য লেভেল, ঠিক আছে। যদি কেউ কখনো জানতে চান ইভ্যালির বিজনেস মডেল, আমাকে কেমন ইভ্যালি নিয়ে কাজ করতে মানে ইয়া করছে, একটা কেস স্টাডি করছে,
সময় জানছি যে হাউ ইভালি ডাজ দ্য ওয়ার্ক। যাই হোক, সো ইনভেন্টরি হচ্ছে যে কোনো স্টক। মাঝে মাঝে আপনি বাটাতে যাবেন, হ্যাঁ সেদিন আমি একটা ব্যাগ কিনছি বাটা থেকে। কেন কিনছি জানেন? আমি ব্যাগ কিনবো কোথাও থেকে, শাহালি মার্কেট ঠিক না বা কচুরের বাজার, মানে আমি বাটা দিয়ে কিনছি। কেন জানেন? কারণ যা দেখে 50% অফ আছে। ঠিক আছে, এই 50% অফটা কেন দেয় জানেন? স্টক ফুল হয়ে গেছে। স্টক খুলে গেছে স্টক ক্লিয়ারেন্সের জন্য। আমাদের নতুন প্রোডাক্ট আসবে, আপডেট করে আপডেট সেল কিন্তু ওদের পপুলারিটির জন্য দেয় না, সেল দেয় স্টক ক্লিয়ারেন্সের জন্য, ইনভেন্টরি ক্লিয়ারেন্সের জন্য। আপনারা যখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করবেন বা ওয়ার্কিং ক্যাপিটালে যদি আমি এনডেপ ঢুকতে পারতাম, কিছু মনে হয় আছে আমি দিছি, এনডেপ ঢুকলে বুঝতেন যে লিড টাইম বলে একটা ব্যাপার আছে, হোল্ডিং কস্ট আছে। আপনি একটা ইনভেন্টরিতে একটা লিমিটেড টাইম থাকবে, টাইমের পর চেঞ্জ করতে হয় আপনার স্টক। চেঞ্জ না করলে ওটা কস্ট বেড়ে যাবে, আপনাকে বেশি মনে করেন আবার স্টক ধরতে হবে, অন্য একটা জায়গায় ভাড়া করতে হবে। তো বাটা বলবো যে ভাই তোমার 50% অফ দিয়ে বেঁচে দিচ্ছি, তুমি নিয়ে যাও, আমি নতুন প্রোডাক্ট উঠাই, আমি ওই এক্সট্রা কস্টটা দিব। কারণ আপনারও লাভ আমারও লাভ। কোম্পানি হিসাবে আমি স্টক ক্লিয়ার করে দিচ্ছি, আমার একটু লস হচ্ছে, ক্লিয়ার করে দিচ্ছি, আর ওইখানে যে লসটা হয়তো ওটা হচ্ছে কম লস। ঠিক আছে, ওটা বিশাল লস যদি আমি ইনভেন্টরিতে রেখে দিই। সো আপনারা এখন থেকে মনে রাখবেন, বিজনেস স্টুডেন্টস, যে কোনো জায়গায় সেল দেখা মানে বুঝবেন যে স্টক ক্লিয়ারেন্স হচ্ছে। ওরা ওদের ইনভেন্টরি ভাগা করতেছে নতুন প্রোডাক্ট আনার জন্য, বুঝছেন? কারণ ইনভেন্টরি একটা কস্ট আছে আলাদা, বুঝছেন? সো আমি আবার হচ্ছে মনে করেন এই সেলগুলো খুঁজি কোথায় কোথায় আছে। যেমন কেউ যদি এখন পাঞ্জাবি পছন্দ করে থাকেন, তাহলে ইউ ক্যান গো ফর এলিয়ান। এলিয়ানের পাঞ্জাবি কত করে? ৬,০০০, ৭,০০০। আচ্ছা, এখন আপনি ১২০০ টাকা পাবেন, ১৪০০ টাকা এলিয়ানের সেল চলছে। ঠিক আছে, এই সময় দেখেন আপনি, এই সময় আমি পরশুদিন দেখছিলাম, এখন দেখেন আছে কিনা। পরশুদিন দেখছিলাম, মনে করেন ৪-৫ হাজার টাকার পাঞ্জাবি আমি দেখতেছি ১৬০০, ১৭০০। না এখন হ্যাঁ, এটা তো ডিপেন্ড করে। মনে করেন আমার ফ্রেন্ডরা কিনছে তো, কিনবে কেউ না যদি আর আমি আমার কাপড় কেনার প্রতি অ্যালার্জি আছে। এটা ড্রেস কেমন বলবো তো জানি না, কারণ আমি তো জানি না। আমি যদি মেয়ে হইতাম তাহলে আমি মেয়ে তো না আমি। আচ্ছা, সো কম্পোনেন্টসের মধ্যে অলরেডি আমরা ইনভেন্টরি নিয়ে অনেক দূর চলে গেছিলাম। ইনভেন্টরি হচ্ছে স্টক, এই যে আপনার যে গোদাম ঘরে যা কিছু আছে দ্যাট ইজ দ্য স্টক। ঠিক আছে, আচ্ছা কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি বলে? কারেন্ট অ্যাকাউন্টস পেয়েবল। কেন? এটা আপনার জন্য একটা লায়াবিলিটি, তাই পে করে দিতে হবে। ঠিক আছে, শর্ট টার্ম ডেট কি? লোন। শর্ট টার্মের জন্য মনে করেন 6 মাসের জন্য লোন। হ্যাঁ, লেস দ্যান 1 year and less than 1 year এনি সর্ট অফ লোনকে আমরা শর্ট টার্ম ডেট। শর্ট টার্ম মানে 1 বছর আর 1 বছরের কম, আর লং টার্ম হচ্ছে 1 বছর থেকে বেশি। আবার এটা যখন আরেকটু আপনার অ্যাডভান্স লেভেলে যাবেন তখন হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। মিড টার্ম 1 থেকে 3 বছর। ঠিক আছে, বাট আপাতত মনে রাখবেন দুইটা টার্ম আছে, শর্ট টার্ম, লং টার্ম। ঠিক আছে, ক্লিয়ার এর পর্যন্ত? আচ্ছা, এইটা আপনারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আরো ডিটেইলসে পড়বেন। আর আমি আমার টাইমে আরো বেশি ডিটেইলসে পড়ছিলাম, কারণ আমার একটা কোর্সই ছিল, নাম ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। মানে আলাদা একটা কোর্স, আমাদের তো একটা চ্যাপ্টার পড়া ছিল, একটা কোর্সই ছিল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সো এটা জাস্ট আপনাদেরকে এই অ্যাপ্রোচ দুইটা ব্রিফে আমি এখানে রাখছি। যারা থিওরির পক্ষে তারা এটা করেন। এখানে যা যা আছে এগুলো থিওরির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, হয়তো ম্যাথের সাথে থাকবে না, হয়তো না থাকবে না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন অ্যাগ্রেসিভ আর কনজারভেটিভ মানে কি? অ্যাগ্রেসিভ মানে হ্যাঁ, যেমন পৃথিবীতে সবচেয়ে অ্যাগ্রেসিভ বিজনেসম্যান কাকে বলা হয় জানেন? বলছিলাম না? মালিক। হ্যাঁ ঠিক আছে, স্পেসএক্স, এলন মাস্ক। এলন মাস্ক ইজ টোল্ড অ্যাজ দ্য মোস্ট অ্যাগ্রেসিভ। কেন জানেন? রিজন কি? এলন মাস্ক এত পাগলের পাগল যে ও হচ্ছে একটা কোম্পানি বেচছিল, তার নাম হচ্ছে পেপাল। পেপাল বিক্রি করার পর যা টাকা পাইছিল ওই টাকা দিয়ে আর অন্য কিছু না করে ইনভেস্ট করে নতুন 3টা কোম্পানিতে
ওইটাও আমার দেনাদার হয়ে গেছে, কোনো পয়সা নাই ওর কাছে, অ্যান্ড দেন হি টুক লোন ফ্রম হিজ ফ্রেন্ড, ওইভাবে চলছে। আচ্ছা, এজন্য তারা সবচেয়ে অ্যাগ্রেসিভ মানুষ বলা হয়। এলন মাস্কের স্টোরি খুবই হচ্ছে, আপনার সাউথ আফ্রিকান ছিল, সাউথ আফ্রিকায় $50 এক মাস বেকার ট্রেনিং। হ্যাঁ, স্বাভাবিক মানুষ না, আসলে 160 আওয়ার্স উইকলি কাজ করে, 160 ঘন্টা, ঠিক আছে, 40 থেকে 60। আচ্ছা, ওকে। সো দেখেন এখানে হচ্ছে অ্যাগ্রেসিভ মানে অ্যাগ্রেসিভনেস, আপনি যখন অ্যাগ্রেসিভনেসটা শো করবেন। আর কনজারভেটিভ মানে কি? কনজার্ভ, বসে থাকে। হ্যাঁ, রক্ষণশীল। হ্যাঁ, রক্ষণশীল থাকে। তো জিনিসটা হচ্ছে কি, যে আপনার দেখবেন যে ইউকেতে থাকে না কনজারভেটিভ পার্টি, যারা কনজারভেটিভ অর্থোডক্স, আর একটা আছে ডেমোক্রেটিক পার্টি বা কংগ্রেস। আচ্ছা, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটা কি? আপনি রিস্ক নেবেন অনেক বেশি, টাকা ইচ্ছা মতো স্পেন্ড করবেন। আর কনজারভেটিভ অ্যাপ্রোচটা কি? টাকা ধরে রাখবেন, ঠিক আছে, খুব একটা খরচ করবেন না, টাকা ধরে রেখে রিস্ক মিনিমাইজ করবেন। সো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে আপনি ইচ্ছা মতো রিস্ক নেবেন, সমস্যা নেই। আর কনজারভেটিভ অ্যাপ্রোচে না, আর বেশি ভাই রিস্ক নেওয়া যাবে না, যতটুকু দেওয়া যায় ততটুকু, ঠিক আছে। এখানে দেখেন লিকুইডিটি কি? লোয়ার লিকুইডিটি, হায়ার রিস্ক। হায়ার লিকুইডিটি, লোয়ার রিস্ক ডিফারেন্স। আপনি মনে করেন খালি অ্যাসেটে মনে করেন টাকা বের করে 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 খালি কিনতেছেন, স্পেন্ড করতেছেন, তার মানে কি আপনার লিকুইডিটি ক্রাইসিস হবে না? লিকুইডিটি লো হয়ে যাচ্ছে না? লিকুইডিটি লো হয়ে যাচ্ছে না? সো লোয়ার লিকুইডিটি। আবার ইচ্ছা মতো টাকা যদি ঢালেন, ওরা টাকা যদি সব গায়েব হয়ে যায়, তাহলে এটা আপনার জন্য রিস্কি না? ওরা দেখা গেল ব্যাংকে এসে আপনারা টিকাচ্ছে, টাকা দিতে পারবেন, ইটস রিস্কি ফর ইউ। Whereas কনজারভেটিভ হচ্ছে কনজারভেটিভ, মানে আপনি মনে করেন যে না ভাই আমি কিপটা মানুষ, টাকা ছাড়বো না, ঠিক আছে, যাই হোক। সো এটা হচ্ছে হায়ার লিকুইডিটি, আপনার কাছে অনেক লিকুইড আছে, টাকা আছে। টোটালি হচ্ছে মনে করেন যে এক্সট্রিম লিকুইডিটি ক্রাইসিস। এটা এখন আপনারা বুঝে নিন, মারামারি করেন। আচ্ছা, সো কনজারভেটিভ অ্যাপ্রোচটা কি? যে হায়ার লিকুইডিটি আর লোয়ার রিস্ক, ঠিক আছে। রিস্ক তাহলে লো, আমি তো কোনো অ্যাপ্রোচে যাচ্ছি না, ঠিক না? আচ্ছা, প্রফিটেবিলিটি কি? পোটেনশিয়ালি হায়ার রিটার্ন। আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যে যেটা বেশি রিস্ক নিই সেটা রিটার্ন বেশি, ঠিক না? সো আমি যদি রিস্ক বেশি দিই আমার জন্য রিটার্ন আছে, মানে আমি মনে করেন যে আই ক্যান বি কিং or I can be dead, like someone else. Yes. ঠিক না? He was a king once. Now সব শেষ. Things like that. আচ্ছা, কনজারভেটিভ অ্যাপ্রোচটা কি? জেনারেলি লোয়ার রিটার্নস, রিটার্নসটা লো। হ্যাঁ, ক্যাশ ম্যানেজমেন্ট হচ্ছে যে আমি মিনিমাম ক্যাশ রিজার্ভ রাখতে পারবো, আর কনজারভেটিভ অ্যাপ্রোচ হচ্ছে মিনিমাম মানে আমি অল্প রাখতেছি, আর এটা হচ্ছে সাবস্টেনশিয়াল। সাবস্টেনশিয়াল মানে কি? প্রচুর প্রচুর সাবস্টেনশিয়াল, মানে অনেক। হ্যাঁ, ইনভেন্টরি লেভেল কি? আমার লোয়ার ইনভেন্টরি হয়ে যাবে, মানে ইনভেন্টরিকে আমি অ্যাসেট অ্যাকাউন্ট বা লিকুইড অ্যাসেট করে টাকা মানে টাকায় মানে সেল করতেছে, মানে ইনভেন্টরি বেচেই তো সেল করতেছে, ঠিক না? সো রিস্ক অফ স্টক আউট হওয়ার রিস্ক। ইচ্ছা মতো যদি ক্যালকুলেটিভ ওয়েতে স্পেন্ড না করি তাহলে আমার রিস্ক আছে না? দেন হায়ার ইনভেন্টরি, লোয়ার রিস্ক অফ স্টক। মানে জিনিসটা হচ্ছে যে এক কথায় এটা হচ্ছে শর্ট টার্মের উপর রিলাই করা, আর এটা হচ্ছে লং টার্ম, মানে আমি টাকা ধরে রাখছি ফর লং টার্ম। যারা মনে করেন যে এখানে দুইটা দল আছে, লাইক পলিটিক্সে ডান পক্ষ বাম পক্ষ থাকে, ওরকম থাকে। সেইখানে হচ্ছে একটা হচ্ছে ওরা শর্ট টার্ম, এমন টাকা ঢালবো, ব্যবসা করবো, চলে যাবো। আর একটা বলে যে না, আই নিড টু ক্রিয়েট এ ফ্যামিলি, আই নিড টু ক্রিয়েট এ কোম্পানি। তারা কি করে? তারা হচ্ছে কনজারভেটিভ অ্যাপ্রোচ। আর যারা মনে করেন যে মারমার কাট দিয়ে আসবো, টাকা ঢালবো, টাকা ঘুরাবো, ঘুরে নতুন এই ব্যবসা শেষ, আর একটা ব্যবসায় টাকা ঢালবো, তারা হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ করতে গিয়ে অনেক ধরনের অনেক সমস্যায় অনেকে পড়ে, ঠিক আছে। এখন দুইটাই দরকার আছে, দুইটাই কোম্পানির অবস্থা বুঝে বা সেই যে বিজনেসম্যান বা যে এন্টারপ্রেনার তার মোটিভ অনুযায়ী সে অ্যাক্টিভিটি, ঠিক আছে। দুইটাই কিন্তু মানে খারাপ না, কিন্তু দুইটাই ওকে, বাট এটা বেসড অন দ্য সিচুয়েশন, ঠিক আছে। লঙ্গার ক্রেডিট টার্মস তো বুঝছে, মনে করেন যে ও বলে যে
আমি লোন তোমাকে দিব, টাকা দেবো, একসঙ্গে দিব, আমাকে টাইম বেশি লাগবে, ঠিক আছে? আর এটা শর্টার ক্রেডিট টার্মস টু রিডিউস রিসিভেবল, ও বেশি বাকি নেয় না, তাড়াতাড়ি বাকি পরিশোধ করে দেয়, কারণ কনজারভেটিভ, ও কোনো দায় রাখতে চায় না। তাহলে এই দুটো ক্লিয়ার, দুটো ইজি না? ওয়ার্কিং ক্যাপিটালের অনেক বড়, ওয়ার্কিং ক্যাপিটালের পলিসি এটার উপরে বেস, মানে ডিপেন্ডস অন দিস। ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি জাস্ট আমি এতটুকু হচ্ছে আপনার কভার করবো, আরও অনেক কিছু আছে, একটা ম্যাথটাত আছে, অনেক কিছু আছে, ওইদিকে যাচ্ছি না। তবে এতটুকু জানেন যে দুইটা অ্যাপ্রোচ আছে WCM এ, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কনজারভেটিভ, ঠিক আছে? আমরা একটা ম্যাথ করবো ছোট, আমি ক্লাস শেষ করবো, ঠিক আছে? এই ম্যাথটা দেখেন, এটা হচ্ছে ইনভেন্টরি রিলেটেড ম্যাথ, ক্যালকুলেট দ্য ইওকিউ, ঠিক আছে? অর্ডারিং মানে ইফেক্টিভ অর্ডারিং কোয়ান্টিটি, কতটুকু আপনার ইওকিউটা হচ্ছে যে কোয়ান্টিটি আপনি কতটুকু ইয়া করবেন, মানে আপনার জন্য মার্জিন বা কতটুকু দরকার সেটা। আচ্ছা, ওয়্যার অ্যানুয়াল ডিমান্ড ইজ 15,000 units, ordering cost is $40 per order and holding cost is $5 per unit, সব দেওয়া আছে। দেখেন অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 1500 units, ordering cost 40 per order dollars, আর হোল্ডিং কস্ট হচ্ছে $5 per unit per year, ঠিক আছে? তাহলে আমি বুঝছি এই জিনিসগুলো। দেন ফর্মুলা হচ্ছে এটা ইওকিউ, ইওকিউর ফুল ফর্ম আমি বলিনি, এটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে? কতটুকু দিলে আই উইল বি ওকে, ঠিক আছে? যেটা প্রথমেই বললাম যে কতটুকু দিলে আই উইল বি ওকে, মানে আমার কোনো সমস্যা নেই, এই প্যাটার্ন, ঠিক আছে? সো ইওকিউ বের করতে হবে, এটা খুবই ইজি না। দেখেন ইওকিউ ইজ ইকুয়ালস টু √2/h, আপনি এটা একবারে করতে পারেন, আলাদা করতে পারেন, আমি আলাদা করে দেখাই দিচ্ছি আপনাদের নিজের জন্য, যদি একবারে করতে চান করতে পারেন, সমস্যা নেই। দেখেন এখানে হচ্ছে D equals to annual demands, S equals to ordering cost per order, যে S ordering costটা কত ছিল বলুন তো? দেখছেন 40, ঠিক না? আর হচ্ছে H হচ্ছে হোল্ডিং কস্ট, এই যে হোল্ডিং কস্ট $5 per unit, ঠিক না? আচ্ছা, দেখেন ক্যালকুলেশন কি করবেন, ওই যে 2 হচ্ছে ফর্মুলা 2, ঠিক আছে? এটা কিভাবে আসে ওটা দেখাই না, ওটা দেখাতে গেলে একটা পুরো ক্লাস লাগবে, সো ওটা দেখার এখন দরকার নেই, ফর্মুলাটা মুখস্থ করতে, ঠিক আছে? আসে একভাবে আসে। আচ্ছা, সো 2 দেন অ্যানুয়াল ডিমান্ড কত ছিল? অ্যানুয়াল ডিমান্ড ছিল 15,000, ঠিক না? সেই যে দেখেন 15,000, দেখছেন? দেন অর্ডারিং কস্ট কত? 40 পার ইউনিট, পার অর্ডার, ঠিক না? ওই যে দেখেন 40, দেখছেন? এস হচ্ছে অর্ডারিং কস্ট, এটাকে আপনি সিও দিতে পারেন, ইচ্ছা সিও দেওয়া যায়। যদি আপনার এস এর সমস্যা হয় তাহলে সি দিন, ঠিক আছে? আচ্ছা, আর এইচ হচ্ছে হোল্ডিং কস্ট পার ইউনিট পার ইয়ার। আচ্ছা, এখন এইখানে আপনারা যে ভুলটা করতে পারেন, এখানে যে ভুলটা করতে পারেন সেটা হচ্ছে কি, যে এই যে এই জায়গাটায় দেখেন 5 আর 40 জায়গা যাবে যে আপনারা ভুল করে পার অর্ডার তো দেওয়া আছে, পুরো কোয়ান্টিটির সাথে গুণ করে বসাই দিতে পারেন, এই ভুলটা কেন দিতে পারেন? মানে আপনারা যখন ম্যাথ করবেন তখন শুধুমাত্র এই 40 না নিয়ে আপনার মাথা ওলাই যাবে, আপনি কি করবেন 40 গুণ 15,000 করে বসাই দিতে পারেন। এই ভুলটা কেউ করবেন, যেটা দেওয়া থাকবে ওটাই বসাবেন, ঠিক আছে? কারণ আলটিমেটলি কিন্তু আমরা গুণ করতেছি 1500 সাথে, দেখছেন? আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কস্ট, মানে আমি হচ্ছে বেসিক্যালি এখান থেকে যেটা বের করতেছি যে আমার কস্টের এগেইনস্ট একটা খরচ হচ্ছে, হোল্ডিং কস্ট, অর্ডার কস্ট আছে, প্রত্যেকটা ইউনিটের এগেইনস্টে কস্ট করার পরে আমার আসলে কয়টা অর্ডার দেওয়া উচিত, কয়টা কোয়ান্টিটি অর্ডার দেওয়া উচিত, সেইটা আমরা এখানে বের করতেছি। কত ইউনিট করলে আমি এই কস্ট মিটিগেট করে আমার জন্য ওকে, মানে আমার ওয়ার্কিং ক্যাপিটালটা আমি ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারবো, কয়টা কোয়ান্টিটি অর্ডার সেটা আমি বের করতেছি, ঠিক আছে? সো এখানে দেখেন অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 1500 ছিল, ঠিক আছে? 15,000, সরি, অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে আমার ডিমান্ড কত? 15,000, ঠিক আছে? দেন অর্ডারিং কস্ট হচ্ছে $40 পার অর্ডার, হোল্ডিং কস্ট হচ্ছে $5 পার ইউনিট পার ইয়ার। আচ্ছা, এখন দেখেন কি হচ্ছে, আচ্ছা
ওই যে 15,000 বি এর ভ্যালু বসাইলাম, প্লাগ ইন করলাম, আর হচ্ছে 40 হচ্ছে কি অর্ডারিং কস্ট দিলাম, আর 5 হচ্ছে হোল্ডিং কস্ট। এই ম্যাথ করলে আপনি অ্যান্সার পাবেন হচ্ছে 489.9। বাট ইউনিট কি কখনো হায়ার অ্যামাউন্টে থাকে? থাকে না। ইউনিট তো পুরো একটা জিনিস, সো এটাকে কনভার্ট করবে। 490 ইউনিটস চান্স। পরে করে দিলে ক্লিয়ার? জিনিসটা কি বুঝা গেছে? না বুঝলে বলুন। দেখেন, সো আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হওয়া উচিত হচ্ছে 490 ইউনিটস। ঠিক আছে? আমরা বুঝছি এটা? জি স্যার। দেখাতে পারি? এমনি থাকবে পরীক্ষা। আচ্ছা, আর কি আছে? আর দেখেন আচ্ছা, আর দেখাচ্ছি। আজকে শেষ হলো আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এই দুইটা এই ম্যাথটা এই ম্যাথটা আপনাদেরকে একটু খাটতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল না, ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ। অফ করে দেবো।